দর্শক, এই মধ্যরাতে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত আয়োজন নিউজ রুম সংলাপ অনুষ্ঠান। আপনাদের সঙ্গে আছেন প্লামন রহমান। দিনের গুরুত্বপূর্ণ খবর ঘটনাগুলো আমরা এই আয়োজনের মধ্য দিয়ে বিশ্লেষণ করার চেষ্টা করি। আজ আমাদের সঙ্গে দুজন গুরুত্বপূর্ণ অতিথি আছে দর্শক। শুরুতে তাদের সঙ্গে আপনাদের পরিচয় করে দিই। আমাদের সঙ্গে আছেন অধ্যাপক ডক্টর গোলাম রহমান, সম্পাদক আজকের পত্রিকা, একই সঙ্গে তিনি শিক্ষাবিদ ও সাবেক প্রধান তথ্য কমিশনার। আছেন নাইমুল ইসলাম খান, প্রধান সম্পাদক আমাদের নতুন সময়। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি মধ্যরাতের নিউজ 24 এর নিয়মিত আয়োজনে। আমরা আসলে গণমাধ্যমের সংকট, সম্ভাবনা, চ্যালেঞ্জ নিয়ে আজকে আলোচনা করতে চাই। একরকম সুখবর বাংলাদেশের গণমাধ্যমের জন্য, কারণ বসুন্ধরা গ্রুপের বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন 12 বছরে আসলে পদার্পণ করলো। সোমবার 15ই মার্চ 2010 সালের 15ই মার্চ আসলে বাংলাদেশ প্রতিদিন যাত্রা শুরু করে। এই শুভক্ষণে আমরা আসলে বাংলাদেশের গণমাধ্যম নিয়ে একটু আলোচনা করতে চাই। শুরু করতে চাই অধ্যাপক ডক্টর গোলাম রহমান আপনাকে দিয়ে। অধ্যাপক ডক্টর গোলাম রহমান, সব মিলিয়ে যদি একটু আপনার চোখে বাংলাদেশের গণমাধ্যমের এখনকার অবস্থা জানতে চাই। বিশেষ করে আমরা দেখেছি যে গণমাধ্যমের আপনার বিশেষ করে করোনাকালে বেশ ধাক্কার মধ্য দিয়ে আসলে গণমাধ্যম পথ চলতে হয়েছে। গণমাধ্যমে বিশেষ করে সংবাদপত্রে আমরা দেখেছি অনেক কর্মী ছাঁটাই হয়েছে, অনেক পত্রিকা বন্ধ হয়েছে, একই সঙ্গে সার্কুলেশন অনেক কমে গেছে। সব মিলিয়ে এখন বাংলাদেশের গণমাধ্যম, সংবাদপত্র কেমন আছে? অধ্যাপক ডক্টর গোলাম। ধন্যবাদ আপনাদের। আজকে যে একযুগ পূর্তি অনুষ্ঠান হলো বাংলাদেশ প্রতিদিনের, তাদেরকে এই সুবাদে শুভেচ্ছা জানাই। আপনি যে প্রশ্ন কিংবা প্রসঙ্গটি উত্থাপন করেছেন সেটি হচ্ছে করোনাকালীন সময়ে সংবাদপত্র এবং অন্যান্য গণমাধ্যম। আমরা জানি যে এই করোনা কাল যাচ্ছে একটা সংকট কাল, এবং এই সংকট কালটি কম বেশি সবার কাছে ভয়াবহ, এবং এটা থেকে পুরো বিশ্ব যেভাবে এই এই সংকটকে মোকাবেলা করছে, বাংলাদেশ একই রকম ভাবে মোকাবেলা করছে। বাংলাদেশ তো ভাগ্যবান যে আমাদের দেশের সংকটটি অন্য অনেক দেশের মতোই অত প্রকট না। ইদানিং আবার যেভাবে সেকেন্ড ওয়েভ বলা হচ্ছে, কেউ কেউ বলছেন সেকেন্ড ওয়েভ হচ্ছে, এখন কিন্তু একটু ভয়াবহতার দিকে যাচ্ছে। আজকেও দেখলাম, মানে নিউজ দেখলাম 18 জন মারা গেছে, এবং হয়তো খোঁজ খবর করলে আরো বেশি মৃত্যুর খবর আমাদের কাছে আসবে। এখন এই করোনার সংকট, এই মহামারীতে গণমাধ্যমগুলো ভয়াবহ ভাবে এটা প্রভাব পড়েছে, এবং এই গণমাধ্যমগুলোর বেশিরভাগ ক্ষেত্রেই, বিশেষ করে মুদ্রণ মাধ্যম, সংবাদপত্র, তার সার্কুলেশন কমে গেছে। সংবাদপত্র বিতরণ ব্যবস্থায় বড় ধরনের একটা ধস নেমেছে। একই সাথে সংবাদপত্রে যারা কর্মরত সাংবাদিক, তাদেরও এক ধরনের ভয়াবহ প্রতিকূল অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে। অনেক পত্র পত্রিকায় তারা কাজ করার সুযোগ পাচ্ছেন না, অনেক পত্র পত্রিকায় বেতন বন্ধ হয়ে গেছে, অনেক পত্র পত্রিকায় ছাঁটাই হয়েছে, মানে চাকরি থেকে চাকরি হারিয়েছে। এই যে সার্বিক একটা অবস্থা, এটা বোধহয় সম্প্রচার মাধ্যমেও একইভাবে বিদ্যমান, আমাদের টেলিভিশন চ্যানেলগুলোতেও একই ভয়াবহতা। এবং এখানে আরেকটি বিষয় লক্ষ্য করা যায় যে শুধু এই কোভিড-19 এর সংকট নয়, এর আগে থেকেই সম্ভবত এই সম্প্রচার মাধ্যম এবং পত্রপত্রিকা, বিশেষ করে বাংলাদেশের গণমাধ্যমগুলোতে একটা নতুন চাপ সৃষ্টি হয়েছে, এবং সেখানে এক ধরনের নৈরাজ্য বিরাজ করছে। সেই হিসেবে কোন কোন গণমাধ্যম, দু একটি পত্রিকা কিংবা দু একটি টেলিভিশন চ্যানেল ছাড়া প্রায় সবগুলোই এই ভয়াবহ সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। এবং এই সংকট মোকাবেলা করা যে বড় ধরনের চ্যালেঞ্জ, এবং নতুন অভিজ্ঞতার মাধ্যমে জাতি সম্ভবত গণমাধ্যমের একটা নতুন ট্রায়ালে এসে উপস্থিত হয়েছে। জি, অধ্যাপক ডক্টর গোলাম রহমান, আমরা আসবো নিশ্চয়ই আপনার কাছে। আবার আমরা একটু নাইমুল ইসলাম খানের চোখে বাংলাদেশের গণমাধ্যমের এবং সংবাদপত্রের এখনকার অবস্থা একটু জানতে চাই। নাইমুল ইসলাম খান, আসলে বাংলাদেশ তো অগ্রগতি হচ্ছে এবং বড় বড় মেগা প্রকল্প হচ্ছে, মানুষ স্বাবলম্বী হচ্ছে, অর্থনৈতিক অবস্থা ভালো, কিন্তু আপনার চোখে একটু বাংলাদেশের গণমাধ্যমের এখনকার বাস্তবতা যদি একটু বলেন। আমরা সংকট নিয়ে কথা বলছিলাম, মূল সংকটটা আপনি আসলে কোথায় দেখেন? আপনাকে ধন্যবাদ। প্রথমে আজকের অনুষ্ঠানের এই সময়ে বাংলাদেশ প্রতিদিনের মানে একযুগ পূর্তি হবে নাকি
12 বছরে পদার্পণ করলো। সম্ভবত পদার্পণ করলো। হ্যাঁ, 12 বছরে পদার্পণ করলো। তো এইটা একটা, আমি বলবো যে শুধু করোনার জন্য না, সামগ্রিক ভাবেই বাংলাদেশের 1 নাম্বার সার্কুলেটেড পত্রিকা হওয়া তো এটা বিশাল প্রাপ্তি। যে কোনো পত্রিকা যে কোনো দেশে 1 নাম্বার পেতে পারা স্বপ্ন। তো সেই রকম স্বপ্নের অবস্থানে বাংলাদেশ প্রতিদিন, এবং আমি অত্যন্ত ব্যক্তিগত গৌরব বোধ করি যে নেতৃত্বে যিনি বা যারা আছেন তারা আমার একান্ত প্রিয় সহকর্মী ছিলেন দীর্ঘদিনে। 1990 সাল থেকে বা ইভেন 88 সাল থেকে নঈম নিজাম বা তার পরবর্তীতে পীর হাবিব সহ অনেকেই আমাদের সহকর্মী, এবং আপনাদের বসুন্ধরা গ্রুপের সাথেও মিডিয়া নিয়ে আমার অনেক ব্যক্তিগত সম্পর্ক, সাহচর্য, সুযোগ ছিল। তো এই অবস্থায় আমি আন্তরিকভাবে আমার পক্ষ থেকে প্রতিষ্ঠানের জন্য অভিনন্দন জানাই। এখন এই বাংলাদেশ প্রতিদিনের এই অটুট সাফল্য কে আবার বিবেচনা করতে হচ্ছে সামগ্রিকভাবে বিশ্ব মিডিয়ার যে সংকট। এই সংকটগুলি কিন্তু এমন নয় যে মিডিয়া কখনো আর কোন সংকট মোকাবেলা করে নাই। প্রিন্ট মিডিয়া এখানে আজকে একটা মানে মজার ব্যাপার আছে। আমি জার্নালিজম ডিপার্টমেন্টে যখন ছাত্র হই, গোলাম রহমান স্যার হচ্ছেন ডিপার্টমেন্টের তরুণ শিক্ষক। আমার মনে আছে আমাদের ব্যাচের প্রথম অনার্স কোর্সের ক্লাসটা গোলাম রহমান স্যারের সাথে ছিল। সুতরাং জার্নালিজম ডিপার্টমেন্টে গোলাম রহমান স্যার আমার প্রথম শিক্ষক। সুতরাং সেই রকম একজন শিক্ষক আমার মতো একজন ছাত্রকে তৈরি করেছিলেন, যিনি 90 সালে বাংলাদেশের নবীনতম সম্পাদক। আজকে আবার আমি বাংলাদেশের প্রবীণতম সম্পাদক, স্যার আজকে নবীনতম সম্পাদক। জি, আজকের পত্রিকার সম্পাদক হিসেবে কাজ শুরু করেছেন। জি হ্যাঁ, মানে গোলাম রহমান স্যার এখন স্যারও নবীন। আমি ওই দিন টেলিফোন করে স্যারকে বলছিলাম যে ফেসবুকের ছবিতে তো ভীষণ নবীন স্যার। তো স্যারকে অভিনন্দন জানাই, স্বাগত জানাই এই একই উপলক্ষে স্যারকে এই অনুষ্ঠানে পেয়ে। তা আমার যেটা মনে হয়, জি, এটা ছাত্র হিসেবে স্যারকেও বলি, স্যারও এখন পত্রিকাতে আছে। ইনফ্যাক্ট আমাদের তো টেকনোলজির কারণে কতগুলি চ্যালেঞ্জেস বারবারই এসছে। কিন্তু রেডিও আবিষ্কার হওয়ার পরও পত্রিকা মনে করছে পত্রিকার দিন শেষ। টেলিভিশন হওয়ার পর তো সবাই সুইসাইড করার জন্য রেডি হয়ে গেছিল, আর তো পত্রিকার কোনো ব্যাপারই থাকবে না। এখন অনলাইন আসার পর পরিস্থিতিটা এমনই হয়েছে। কিন্তু আমি বলবো বাংলাদেশে সহ, বিশেষ করে আমি বাংলাদেশের প্রসঙ্গে বলবো, বাংলাদেশে এখন অসংখ্য সংবাদপত্র আছে। এই সংবাদপত্রগুলিকে আমরা যে বিরাজ করতে দিচ্ছি, এটাই একটা জাতীয় অপরাধ। এর অধিকাংশ পত্রিকা সংবাদপত্র হিসেবে কাজ করার জন্য নিয়ত করে নাই। তাদের তো প্রস্তুতি নাই, ব্যবস্থাপনা নাই, কিচ্ছু নাই, নিয়ত নাই। তারা এসছে এখানেও কিছু ভাগ বসানো যায় কিনা, বিজ্ঞাপনের টাকায় অবৈধভাবে ভাগ, মাস্তানি করে ভাগ, অথবা পত্রিকাকে একটা মানে উইপন হিসেবে ব্যবহার করে, উইপনাইজেশন অফ মিডিয়া সৈয়দ ইশতিয়াক রেজা প্রায় বলেন, এটাকে ব্ল্যাকমেইলিং করা। তো এইগুলি অসংখ্য পত্রিকার কিন্তু এটাই কাজ। এখন এই জন্য কিন্তু আমাদের মিডিয়া এক ধরনের চ্যালেঞ্জ। আর সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এখানেই আমি স্যারের সাথে আমার ডায়ালগ হবে, আমি পরেও স্যারের সাথে কথা বলবো, আমার খুব ইন্টারেস্ট, যে আমাদের এখানে সাংবাদিকদের মধ্যে একটা বড় অংশ কোনো কাজ করতে চায় না। সাংবাদিকতার জন্য যে পরিশ্রম করা, সাংবাদিকতার প্রথম শর্ত হচ্ছে আপনি যে কোনো একটা বিষয় রিপোর্ট করবেন, এটা আপনার পরিশ্রম লব্ধ হতে হবে। আপনাকে এর জন্য লেগ ওয়ার্ক করতে হবে, আপনাকে ডিগিং করতে হবে, আপনাকে অনেক মানুষের সঙ্গে কথা বলতে হবে, যোগাযোগ করতে হবে, ডকুমেন্টস ঘাটাঘাটি করতে হবে। এই যে আপনি যদি আপনাদের আমি এই জায়গায় একটু ইন্টারাপ্ট করছি, সেটা হচ্ছে এই যে কাজ করতে চায় না কেন, মানে উৎসাহের অভাবটা কি মনে হয় যে সাংবাদিকরা উৎসাহ বোধ করছেন না? তার পেছনের কারণ কি আপনারা অনুসন্ধান করেছেন সম্পাদক হিসেবে? আসলে জি প্লিজ। আমার অনুসরণ করা না, এগুলি গবেষণা করা। কাজ করে না কারণ মেজরিটি লোক ফাঁকিবাজ এবং অলস।
এখন তারা জাস্টিফাই করবে, অমুককে বলবে ওখানে পরিবেশ নাই, অমুকে বলবে এই ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হওয়ার কারণে সাংবাদিকতা করা ডিফিকাল্ট। যারাই ওটা বলবে তাদেরকে জিজ্ঞাসা করবেন যে ভাই আপনি ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট হওয়ার আগে কি কি রিপোর্টিং করেছিলেন যেগুলি এখন করা যায় না। এগুলি অধিকাংশ ক্ষেত্রে। আবার কিছু ক্ষেত্রে আছে আপনি যেটার জন্য ইঙ্গিত করছেন, যে অনেক প্রতিষ্ঠান আছে সেখানে ভালো সাংবাদিক আছে, সে হয়তো তার জীবন ধারণের জন্য ন্যূনতম টাকাটা পায় না, বেতনটা নিয়মিত পায় না, তাকে কেউ অ্যাপ্রিসিয়েট করার নাই, তাকে কেউ নেতৃত্ব দেওয়ার নাই, এটাও আছে। কিন্তু আমি বলছি মোটা দাগে মেজর সমস্যাটা তারা নিজেরা। কারণ আমি এটা কেন বলছি জানেন, কারণ আমরা সেই গ্রুপের, আমরা যখন আপনাদের নঈম নিজাম সহ, নঈম নিজাম সাহেবকে জিজ্ঞেস করেন, আমরা যখন 91 সালে আজকের কাগজ করি আমাদের বেতন পাওয়ার কোনো নিশ্চয়তা ছিল না, কিন্তু আমাদের কাজের উৎসাহে সামান্যতম ভাটা পড়ে নাই, আমরা বেতন পাই নাই, এটার জন্য আলাদা করে কেঁদেছি একসাথে। কিন্তু আমরা রিপোর্টিং করার কাজ করার ক্ষেত্রে এর কোনো ইম্প্যাক্ট করতে দেই নাই। আমরাও তখন কর্মচারী ছিলাম, আমরাও তখন শ্রমিকই ছিলাম, কিন্তু কাজে ফাঁকি দিই নাই। এখন পরিস্থিতির কেন জানি পরিবর্তন হয়েছে। সুতরাং আমি এগেইন বলবো, আমিও চেষ্টা করি আমার কর্মীদের মন চাঙ্গা রাখতে, মনোবল চাঙ্গা রাখতে, তাদেরকে অনুপ্রাণিত করতে, একভাবে না হইলে আরেকভাবে চেষ্টা করি। এই চেষ্টা করারও অনেক প্রতিষ্ঠানের লোক নাই। আমি মনে করি আমাদেরকে কিছু একটা করতে হবে। এটাই আমি বলছিলাম জনাব গোলাম রহমান স্যারের সাথে টেলিফোনেও বলছিলাম, আমি কথা বলবো যে স্যার কি করা যায়, আপনিও দেখেন কিভাবে একটা ছেলে মেয়েকে জার্নালিজমে রিয়েলি প্যাশনেট করতে হবে। এটাকে সবাই প্রফেশন বানায় ফেলছে, এজ ইফ তারা ব্যাংকার, ব্যাংকে গিয়ে বসে থাকবে, টাকা জমা দিতে আসলে নিবে, জমা দিতে উইথড্র করলে দিয়ে দিবে। নো, জার্নালিজম একটা প্যাশনেটলি করার মতো প্রফেশন। এখন আপনি প্যাশনেট না এই বিষয়ে, কিন্তু প্রফেশনাল চাকরি করার অর্থে, এখানেই আমাদের সমস্যা। সো ওয়ান থিং ইজ প্যাশন। আমাদের সাংবাদিকদের মধ্যে এই প্যাশনকে যদি জাগ্রত করতে পারি, আমি মনে করি অনেকখানি সমাধান হবে। আর স্যার বলেছিলেন মিডিয়ার ম্যানেজমেন্টে একটা বিশৃঙ্খলা সরকারিভাবে আছে, এই বিশৃঙ্খলা দূর হলে বাংলাদেশের টপ অর্ডারের কোন নিউজ পেপার, আপ টু 50 নিউজ পেপার ইন ঢাকা, ওয়েজ বোর্ড অনুযায়ী সবাইকে বেতন দিয়ে সুখে শান্তিতে রাখতে কোনো সমস্যা হবে না। জি, আমি আসবো আবারও আসতে চাই অধ্যাপক ডক্টর গোলাম রহমান। অধ্যাপক ডক্টর গোলাম রহমান, আমি একটু গত 2 দশক গণমাধ্যমের অনেক আসলে পরিবর্তন হয়েছে। বড় দিক হচ্ছে যে আপনার বেসরকারি টেলিভিশন রেডিওর সংখ্যা অনেক বেড়েছে, এখন 30টি বেসরকারি টেলিভিশন চালু, আরও 15টি সম্প্রচারের অপেক্ষায়, 26 বেসরকারি রেডিও আছে, এবং সরকারি বিজ্ঞাপন তালিকাভুক্ত জাতীয় স্থানীয় পত্রিকার সংখ্যা 707, কিন্তু হাতে গোনা দেখা যাচ্ছে 20-25টা পত্রিকা আসলে বাজারে দেখা যায়। তাহলে আসলে এত পত্রিকা থাকার মানে কি, মানে আসলেই অর্থ আছে কিনা বা থাকার দরকার আছে কিনা? অধ্যাপক ডক্টর গোলাম রহমান। ধন্যবাদ। আমারও বিষয়টা হচ্ছে কি যে জি, গণমাধ্যম কিংবা সংবাদপত্র টেলিভিশন যেভাবেই বর্ণনা করি না কেন, এই গণমাধ্যমে কাজ করার লোকদের যে তাদের নিবেদিত প্রাণ হয়ে কাজ করা, এরকম লোকের সংখ্যা কম কিংবা অত্যন্ত অল্প। ঠিক একই সাথে যদি অন্য কাজকর্ম কিংবা অন্য পেশার কথা আমি তুলনা করি, সেটার জায়গাও কিন্তু একই রকম। সব জায়গায় দেখা যাবে সিরিয়াস লোকের অভাব। অর্থাৎ আমাদের সমাজে খুব শর্টকাট কিছু পাওয়ার একটা প্রবণতা আছে। যত শীঘ্র রাতারাতি বড় হয়ে যাওয়া, রাতারাতি লাভ করা, রাতারাতি সম্পদশালী হওয়া, এরকম একটা প্রবণতা কিছু কিছু লোকের মধ্যে আছে। আর কিছু কিছু লোকের মধ্যে আছে যে যদি কিছু না করে পাওয়া যায় তাহলে এত কাজ করার দরকার কি, এরকম একটা প্রবণতা আছে। এখন আমাদের এই শিক্ষাটার উপর অভাব, আমাদের শিক্ষার যে কোয়ালিটি, মান, গুণগত মান, সেই জায়গায় বড় ধরনের প্রশ্ন আছে। সব জায়গায় যে সস্তায় পাওয়া যায় কিংবা যা খুশি তাই কাজ করলেও পাস করা যায়, যে কোনো ভাবে ভালো রেজাল্ট করা যায়, যে কোনো ভাবে টিক দিয়ে মার্কস পাওয়া যায়, এইটা যদি প্রবণতা হয় তাহলে তো কাজের প্রতি তার আগ্রহ থাকার কোনো কারণ নাই। সমস্যা তো এই জায়গায়। তো এখন সাংবাদিকতাও তো এই সমাজেরই একটি পেশা, একটা অকুপেশন। এখন সেখানে সে কতখানি পেশাজীবী, কতখানি তার অবসেশন আছে, তার কতখানি প্যাশনস আছে,
সেগুলো তো নির্ভর করে ওই ব্যক্তিটির ব্যক্তিগত চরিত্রের উপরে, তার মন মানসিকতার উপর, তার ব্রট আপের উপরে, সে কিভাবে বড় হয়েছে, কি দৃষ্টিভঙ্গিতে তার সোশ্যালাইজেশন হয়েছে, এই সামাজিকীকরণে সে কোথা থেকে কিভাবে স্যার আসছে। স্যার আমি একটু এই জায়গায় জানতে চাই, সেটা হচ্ছে, যদি ধরেন যে যে ধরেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার অনেক শিক্ষার্থী, অনেক ছাত্রীরা আসলে বাংলাদেশের গণমাধ্যমে, প্রত্যেক গণমাধ্যমে আসলে আছে, কিন্তু যখন একজন সংবাদকর্মী আসলে প্রফেশনে প্রবেশ করে তখন তো অনেক বড় স্বপ্ন নিয়ে সে আসলে আসে, কাজ করতে চাই। আমি যেটা দেখেছি আসলে শুরুতে স্পিডটা অনেক থাকে, আস্তে আস্তে স্পিডটা কমে যায়। এবং বিষয় যেটি আমিও সংবাদকর্মী কাজ করতে গিয়ে যেটি আমরা আলোচনা করি যে এখন দিন দিন অনেকেই আসলে চাকরি ছেড়ে চলে যাচ্ছে, হতাশাগ্রস্ত হচ্ছে, চাকরির যেখানে নিশ্চয়তা নেই, ছাঁটাই হচ্ছে, বেতন বিলম্বিত হচ্ছে। এর মধ্যে আসলে উৎসাহিত হওয়ার মানে কোন রকম কারণ দেখেন কিনা আপনি আসলে? না, আমাদের প্রাইভেট মিডিয়াগুলোতে তো এটা একটা ভয়াবহ একটা সংকট, আমি অবশ্যই বলতে হবে, স্বীকার করতে হবে। কারণ আমাদের যে ভালো গ্রাজুয়েটটা এখানে আসতে চায় না কেন, যাদের ভালো ফলাফল আছে, যারা ভালো প্রফেশন হিসেবে এটা গ্রহণ করতে চান, তারা সেই সুযোগ নিতে চান না কেন? কারণ হচ্ছে তার চাকরির কোনো নিশ্চয়তা নেই, তার চাকরির ভবিষ্যৎ কি হবে সে জানে না, তার বেতনের কোনো নিশ্চয়তা নেই, তার বেতন বৃদ্ধি সঠিকভাবে হবে কিনা, ওয়েজ বোর্ড অনুসারে হবে কিনা সে নিশ্চয়ই জানে না। সেই আপনার মধ্যে সেই একই ভিতরে ভয় আছে, আপনার আতঙ্ক আছে যে আপনি আজকে আছেন, কালকে আপনার চাকরি থাকবে কি থাকবে না। আমাদের এগুলো তো যে প্রাতিষ্ঠানিকতা, ইনস্টিটিউশনালিজমটা হচ্ছে না। ইনস্টিটিউশনালাইজেশনটা না হলে আমাদের এই শিল্প কিংবা এই মাধ্যম, এগুলো তো সবসময় সংকট বই বেড়াবে। সুতরাং আমরা একসময় জানতাম যখন এই গণমাধ্যমে কাজ করা কিংবা পত্রপত্রিকায় সাংবাদিকতা করা, এটা হচ্ছে যার অন্য কোনো গতি নাই, অন্য কোনো পেশা নাই, সেই জায়গায় এক সময় কোন রকম ভাবে লেখালেখি করে কিংবা সাংবাদিকতা করে কলম পিষে সে একটা পেশা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করত। এর মধ্যে আমরা দেখেছি অনেক বিখ্যাত লোকজন যারা এই সাংবাদিকতাকে নেশা পেশা সর্বান্তঃকরণে গ্রহণ করে এটাকে একটা স্বপ্ন হিসেবেই দেখেছেন, তারা বড় হওয়ার চিন্তা করেছেন এই পেশাতেই। সুতরাং তারা নমস্য, প্রত্যেকেই প্রণাম, মানে প্রত্যেকের আমার শ্রদ্ধা জানানো, মানে সবাই এটা মনে করবে যে তারা ওই শ্রদ্ধার পাত্র ছিলেন। এখন এই জায়গাটা সরে এসছে, কারণ আমাদের এই সমাজের ট্রান্সফরমেশনটা এত ভিন্ন রকম হয়েছে, যাতে করে যে খুব অল্পতেই লাভ পাওয়া যায়, অল্পতেই বড় লোক হওয়া যায়, অল্পতেই সম্পদশালী হওয়া যায়, এর একটা অশুভ প্রতিযোগিতা আছে। এই অশুভ প্রতিযোগিতার কারণে আমাদের ইন জেনারেল মানুষের মধ্যে এক ধরনের ভ্রান্তি কাজ করে, মানে এক ধরনের মিথ্যা একটা স্বপ্ন কাজ করে। এটা একটা বড় সমস্যা। আরেকটি সমস্যা হচ্ছে যে আজকে যে নতুন প্রযুক্তি, এই প্রযুক্তিকে আমরা সবাই কিংবা অনেকেই এই পেশায় যারা আছেন, সাংবাদিকতা করেন যারা, তারা এই প্রযুক্তির যে নতুন উদ্ভাবন এবং এটাকে নতুন ভাবে গ্রহণ করে এটাকে কিভাবে ইউটিলাইজ করতে হবে সেটা অনেকে ততখানি করতে চান না। এখন কেউ কেউ আছেন যে আগে পরিশ্রম করেছেন এখন করেন না, যে কথাটা নাইমুল ইসলাম খান বলেছে যে আগে করেছে এখন করে না, কেন করে না সেই কথাটা তো কেউ বলে না, তাকে তো কেউ চ্যালেঞ্জ করে না, সে অন্য অজুহাত খুঁজে, সে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের অজুহাত খুঁজে কিংবা সে অন্য কোনো অজুহাতে কোনো না কোনো ভাবে নিজেকে সেফ গার্ড করার চেষ্টা করে। এটা তো হওয়ার কথা না। আমার মনে হয় এই পেশা কিংবা অকুপেশন হিসেবে যখন এটাকে নিতে হবে, এটাকে যথোপযুক্ত মর্যাদা দিয়ে নিতে হবে, এবং এটার জন্য যারা এটার মালিক পক্ষ, যারা এটা চালাবেন, যারা এটাকে নিয়ে মনে করেন এটা একটা শিল্প, তাদেরকেও কমিটমেন্ট থাকতে হবে, তারা এই শিল্পের প্রতি কমিটমেন্ট থাকতে হবে, তাদের সমাজের প্রতি কমিটমেন্ট থাকতে হবে। সুতরাং নইলে এই পত্রিকা বলেন, টেলিভিশন বলেন, এগুলো শুধুই তাদের অন্য ব্যবসার একটা শিল কিংবা ঢাল হিসেবে ব্যবহার হবে, এটা বোধহয় ঠিক হবে না। জি, অনেক ধন্যবাদ। আমি একটু আবারও নাইমুল ইসলাম খান আপনার কাছে আসতে চাই। নাইমুল ইসলাম খান, আপনি শেষ করেছিলেন প্যাশনকে জাগ্রত করতে হবে। আসলে এই প্যাশন আসলে জাগ্রত হবে কিভাবে? যে বিষয়গুলো আমি আসলে বলছিলাম, যে যেখানে চাকরির নিশ্চয়তা নেই, বেশিরভাগ পত্রিকারই ওয়েজ বোর্ড নেই, এবং সার্কুলেশন এখন ধরেন অনলাইনের কারণে সার্কুলেশন কমে যাচ্ছে, সব মিলিয়ে আসলে যে বাস্তবতা আপনি দেখছেন, মানে যারা গণমাধ্যম কর্মী হিসেবে আছে তাদের প্যাশন জাগ্রত হবে আসলে কিভাবে উপায় কি আসলে? না, প্যাশন মানে মরা মানুষের তো আর প্যাশন জাগ্রত হবে না, কিন্তু মানুষটা যদি অন্তত জীবন্ত হয়ে থাকে
তার পেশান কখনো কখনো জাগ্রত হতে পারে, এটা ইন্সপায়ারেশনে হতে পারে। জি আরেকটা যেগুলি বলছেন আপনি, যে কথাগুলি বলছেন এগুলি পুরোপুরি সঠিক না, কিন্তু আপনি বলছেন এমন ভাবে মনে হয় যেন এগুলি আপনি নিশ্চিত। নাম্বার ওয়ান, আপনাকে কে বলছে অনলাইনের জন্য পত্রিকার সার্কুলেশন কমে যাচ্ছে? পত্রিকার সার্কুলেশন কমছে পত্রিকার অযোগ্যতার জন্য। পত্রিকা যে সময়ে যেমন ভূমিকা নেওয়া উচিত তেমন ভূমিকা নিচ্ছে না। একটা পত্রিকা যদি 25 বছর আগে যেভাবে কন্টেন্ট উপহার দিত, 25 বছর পরেও একই কন্টেন্ট দিলে হবে নাকি? তো তাকে তো এনভায়রনমেন্টটা নিতে হবে। সোশ্যাল মিডিয়া, অনলাইন, ইন্টারনেটের জগৎটাকে তো তার মাথায় নিয়ে তার কন্টেন্ট উপস্থাপনার পরিকল্পনা করতে পারে, ওই ধরনের প্ল্যান করতে পারে, আইডিয়াস ডেভেলপ করতে পারে। ওইরকম লোকের সংকট আছে, নেতৃত্বে নাই। অনেক পত্রিকা আছে যেখানে হয়তো ভালো রিপোর্টার আছে, কিন্তু এই রিপোর্টারদেরকে লিড করা এবং গাইড করার জন্য হয়তো একজন মিড লেভেল ভালো নিউজ এডিটর, চিফ রিপোর্টার নাই। চিফ রিপোর্টার পদবিতে লোক আছে, কিন্তু একজন চিফ রিপোর্টার তার রিপোর্টারকে পরামর্শ দিয়ে গাইড করে প্রশ্ন বা পয়েন্টস বুঝিয়ে দিয়ে একটা অ্যাসাইনমেন্টে পাঠাবেন, এরকম লোক ঢাকা শহরে খুবই কম। যত পত্রিকা আছে ততজন এরকম লোক নাই। সো এইগুলি আমাদের সংকট, তার মানে জনবল সংকট। এখন জনবল সংকট কেন? জনবল সংকট হওয়া এবং পেশান হারানোর একটা প্রধান কারণ যে এই যে ইনফ্লেশনারি এক্সপানশন অফ মিডিয়া হচ্ছে, বহুমাত্রিক মিডিয়ার যে এক্সপানশন। আপনি শত শত দৈনিক পত্রিকা বলছেন, ব্যাপারটা তো ওইখানেই তো শেষ না। অনেক নিউজ রেডিও, অনেক নিউজ পোর্টাল, অনেক টেলিভিশন, আপনি দেখতে পাচ্ছেন যে কত ভাবে এক্সপানশনটা হচ্ছে। তো এতগুলি প্রপারলি লিড করার মতো লোক তৈরি করার অবকাশ আমাদের মিডিয়া পাইলো কোথায়? পায়নি। অবকাশ না পাওয়াতে যে যেটা পারে না সে সেই দায়িত্বে নিয়োজিত হওয়ার কারণে উনি গাইড করতে পারেন। এখন আপনি বলবেন যে তাহলে কি আমাদের কি ভবিষ্যৎ অন্ধকার? না, ভবিষ্যৎ অন্ধকার না। এই সময়ে একটা সময় যাবে ট্রানজিশন, এই ট্রানজিশনাল সময়ে সার্ভাইভাল অফ দি ফিটেস্ট টিকে থাকবে। যারা সার্ভাইভ করবে না তাদের কি হবে এটা অনলি গড নোজ। আমি শুধু বলি সার্ভাইভাল অফ দি ফিটেস্ট দিয়ে একটা সময় যাবে। এই সময়ে ওভার টাইম এক্সপেরিয়েন্সের ভিতর দিয়ে আবার নতুন একটা সেট অফ পিপল কিন্তু জায়গা নিয়ে নিবে। কয়দিনে নিবে জানি না। এটা প্যান্ডেমিক, আমাদেরকে প্যান্ডেমিকের 1 বছর ধরা যাচ্ছে না, প্যান্ডেমিকের হয়তো 2 বছর ধরতে হবে, কমপক্ষে 2 বছর। তো 2022 সাল পর্যন্ত যদি আমরা প্যান্ডেমিকের প্রভাবে থাকি, প্যান্ডেমিক থেকে মুক্ত হওয়ার বেরিয়ে আসার প্রক্রিয়া 2022-এর ডিসেম্বরে শেষ হয়, আমি বলবো 2023 অনওয়ার্ড আমাদের স্থিতিশীলতা, মিডিয়া সহ সামগ্রিক অর্থনীতির ব্যাপার আছে, এখানে সমাজের ব্যাপার আছে, শিক্ষা প্রতিষ্ঠানের ব্যাপার আছে, ব্যবসা বাণিজ্য সবকিছু, আমদানি রপ্তানি, ট্যুরিজম, দেশ বিদেশে আসা যাওয়া সবকিছু স্বাভাবিক হইতে আপনি যে কোনো টেলিভিশনে অন করলে, ইন্টারন্যাশনাল মিডিয়ায় শুনবেন, সবাই প্রাথমিকভাবে আশা করছে 2022 সালের শেষ দিকে। আমি মনে করি 2023 সাল থেকে যদি শুরু হয়, আমাদের মিডিয়ারও ঘুরে দাঁড়ানোর সময়টা সেখানে আসবে। ইন দি মিন টাইম কি করব? ইন দি মিন টাইম আমাদের টিম শক্তিশালীকরণ, আমাদের অস্তিত্ব রক্ষা করা, প্রশিক্ষণ, আভ্যন্তরীণ ভাবে অনুপ্রেরণা এবং প্রশিক্ষণ একসাথে, ওই যে ইন্সপিরেশনাল লিডারশিপ দরকার হবে। আমার এখানে লোকজনকে অনুসরণ করে শেখার জন্য লোকজনের দরকার হবে। যে প্রতিষ্ঠান সেই রকম উদ্যোগ নেবে, যেমন গোলাম রহমান স্যারকে যখন একটা পত্রিকা নিল, ইট ওয়াজ এ প্লিজেন্ট সারপ্রাইজ যে গোলাম রহমান স্যার কেন। পরে আমি দেখলাম যে উনি তো শিক্ষক, ওনার যে শিক্ষকতার অভিজ্ঞতা, আবার ওনার ছাত্ররা যে কাজ করে, উনি তো সারাক্ষণ এগুলি পর্যবেক্ষণ করেন, এপ্রিসিয়েট করেন, হয়তো সমালোচনাও করেন, নানান রকম ভাবে তার যে অবজারভেশন, তার যে শিক্ষা এবং পরবর্তীতে প্রশিক্ষণ, আমার তো মনে হয় এটা একটা অভিনব সংযোজন। বাংলাদেশে তো এরকম করে কাউকে ট্রাই করা হয়নি। আমার কাছে মনে হয় যে গোলাম রহমান স্যার এই জায়গাটাতে আমাদের যেটা অভাব আছে
সেই অভাবের জায়গাটাতে একটা ভালো দৃষ্টান্ত তৈরি করতে পারবেন সফলতা। নাবিল ইসলাম খান, আমি একটু একটু জানতে চাই, সেটা হচ্ছে বিজ্ঞাপন তো একটা বড় জায়গা, আসলে অন্যতম জায়গা আসলে গণমাধ্যম টিকে থাকার। বিজ্ঞাপনের বাজারটার অবস্থা একটু যদি আপনার মুখ থেকে জানতে চাই, আসলে বিজ্ঞাপনের বাজারকে প্রসারিত হলো এত এত গণমাধ্যমের জায়গাতে, বিজ্ঞাপনের বাজারের বাস্তবতাটা একটু বলবেন। জি, আমি আপনাকে একটা কথা বলি, বাংলাদেশের সংবাদপত্র এখনো মূলত সরকারি বিজ্ঞাপনের উপর নির্ভরশীল। জি, প্রাইভেট বিজ্ঞাপন হচ্ছে অতিরিক্ত আয়, মূল রোজগার সরকারি বিজ্ঞাপন। সরকারি বিজ্ঞাপনের ক্ষেত্রে ই টেন্ডারিং এর ছুতায় আমাদের বিজ্ঞাপন কমে গেছে, আকারে, প্রকারে এবং সংখ্যায়, পরিমাণে, আকারে, প্রকারে, পরিমাণ। এখন এটা ধ্বংসাত্মক। আমরা সংবাদপত্র থেকে ই টেন্ডারিং এর জন্য বছরের পর বছর আমরা লড়াই সংগ্রামে ছিলাম, কেন? টেন্ডারিং প্রক্রিয়াতে যেন স্বচ্ছতা, জবাবদিহিতা আসে, দুর্নীতি কম হয়। কিন্তু এটার প্রথম ক্ষতি স্বীকার করতে হচ্ছে পত্রিকাকে। কিভাবে? এখন বিজ্ঞাপন হবে অনলাইনে, পত্রিকায় মানে ওয়েবসাইটে দেখে নিতে হবে, পত্রিকাতে আসবে না। আরে ভাই, এটা কেন? আমরা তো স্বচ্ছ করতে চেয়েছি। আপনারা অনলাইনেও বিজ্ঞাপন দেন, পত্রিকাতেও আগের মতো দেন। পত্রিকাতে দিলে কি স্বচ্ছতার ঘাটতি হবে না? স্বচ্ছতা আরো বিস্তৃত হবে। এখনো তো বাংলাদেশে বহু মানুষ আছে যারা অনলাইনে অভ্যস্ত না। কিন্তু তার চেয়ে বড় কথা, একটা রাষ্ট্র বা সমাজের দায়িত্ব আছে তার সংবাদ মাধ্যমকে টিকে থাকার জন্য ব্যবস্থা করা। কারণ এটা কোনো দলের টাকা না, এটা রাষ্ট্র, রাষ্ট্রের দায়িত্ব। কেন দায়িত্ব? কারণ রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ যদি এটাকে বলা হয়, আপনি আইন বিভাগকে পালন করবেন, খরচা দিবেন, বিচার বিভাগকে খরচা দিবেন, আপনি প্রশাসনকে খরচা দিবেন, মিডিয়ার জন্য খরচা করবেন না। ইফ ইউ রিয়েলি বিলিভ দ্যাট নিউজ মিডিয়া ইজ দি ফোর্থ এস্টেট, then it is your sole responsibility to also take care যাতে এই নিউজ মিডিয়া তরতাজা থাকে। কারণ এটা তরতাজা সংবাদ মাধ্যম, তরতাজা চতুর্থ স্তম্ভ হিসেবে, নির্ভরযোগ্য চতুর্থ স্তম্ভ হিসেবে কাজ করতে পারবে। থ্যাংক ইউ। জি, গোলাম রহমান, একটু জানতে চাই আপনার কাছে, এই যে চতুর্থ স্তম্ভের কথা বলা হচ্ছে এবং সরকার গণমাধ্যম, এই যে সম্পর্কটা আপনি এখন কেমন দেখেন? সরকার গণমাধ্যমকে আসলেই কতটা সহযোগী মনে করে? কারণ গণমাধ্যম তো আসলে সরকারের ভুল ত্রুটি ধরিয়ে দেয়, বিভিন্ন জায়গায় ভুল হচ্ছে, সমাধান কি হতে পারে বিষয়গুলো গণমাধ্যম চোখে আঙুল দিয়ে আসলে দেখিয়ে দেয়। এখন সরকার গণমাধ্যমের সম্পর্কটা আপনার চোখে কেমন দেখছেন? এখন আসলে সরকার বলতে আমরা কি বুঝি? সরকার তো কোনো অ্যাবস্ট্রাক্ট ফর্ম না। কোন সরকার হচ্ছে একটা প্রশাসনিক ব্যবস্থা, যে যাদেরকে বাংলাদেশের জনগণ কিংবা নাগরিক নির্বাচন করে, ভোট দিয়ে তাদের তৈরি করে, এবং তারা একটা প্রশাসনিক কাঠামোর মধ্য দিয়ে দেশটাকে চালায়। এবং এই ল মেকাররা আছেন, সংসদ সদস্যরা আছেন, আইন প্রণয়ন করেন, এবং দেখা যায় তাদের অন্যান্য কার্যক্রম বিদ্যমান এই সমাজে। এখন কথা হচ্ছে সরকার কি করে, কি করবে না, কি করা উচিত, এগুলো জনগণ কিভাবে জানবে? সরকারের তো এমন কোন মিডিয়াম নাই যা দিয়ে সরকার জনগণের কাছে এটা কনভে করতে পারে কিংবা যোগাযোগ স্থাপন করতে পারে। এখানে একমাত্র গণমাধ্যমই পারে এই সরকারের সমস্ত কথাবার্তা, সমস্ত পলিসি, সমস্ত কিছু এই কনভে করা কিংবা তাদেরকে প্রচার করা কিংবা জানানো, জ্ঞাত করানো। জ্ঞাত করানোর দায়িত্বটা কিন্তু গণমাধ্যমই করে থাকে, যে ফর্মেই হোক। এখন একইভাবে আবার জনগণের যে কথা, জনগণের যে রিসেন্টমেন্ট, জনগণের যে ভালো মন্দ জানা অজানা, জনগণের পছন্দ অপছন্দ, জনগণের এই উন্নয়নের কার্যক্রম কিংবা অবকাঠামো নির্মাণ কিংবা যে কোনো ধরনের সার্ভিস প্রোভাইডিং, সমস্ত কিছুই কিন্তু জনগণ জানে এই গণমাধ্যমের মাধ্যমে। এবং জনগণ যে কথাগুলি বলতে চায়, জনগণের মনের কথা কিংবা জনমত, সেটা কিন্তু আবার এই গণমাধ্যমে তুলে ধরে, যেটা নাকি সরকারি পলিসি লেভেলে কিংবা পলিসি তৈরিতে এই গণমাধ্যম কাজ করে কিংবা সহায়তা করে। বলে কিন্তু জনগণ আর সরকার একটা বিচ্ছিন্ন বিষয় থাকতো, একটা বিচ্ছিন্ন দুটি শক্তি থাকতো। কিন্তু এদিকে যদি একীভূত করতে হয়, একে অপরের প্রতি পরস্পর আস্থাশীল কিংবা পরস্পর জ্ঞানের চর্চা কিংবা
তথ্য বিনিময়ের বিষয় হয়, সেটা একমাত্র গণমাধ্যমে করে থাকে। সরকারের এমন কোনো মেকানিজম নাই যে তারা পাবলিককে যে কোনো তাদের সরকারি নীতিমালা, সরকারের কার্যক্রম এগুলি তারা পৌঁছাতে পারে কিংবা জানাতে পারে। সুতরাং এখানে গণমাধ্যমে কে ব্যবহার করেই তারা এই কাজটা করে, কিংবা গণমাধ্যম নিজের ইচ্ছায় কিংবা স্বেচ্ছায় এই কাজগুলো করে। সেখানে তাহলে এই সরকারের একটা স্টেক থাকা দরকার এবং তাদের কন্ট্রিবিউশন থাকা দরকার, যে গণমাধ্যমগুলি যেন জনগণের সেবায় নিবেদিত থাকে, সেই জন্য সরকার তাদেরকে সহায়তা করবে। এই কথাটা প্রকারান্তরে নামিল ইসলাম খান বলেছেন যে ই টেন্ডার, এখন ই টেন্ডার ঠিক আছে ভালো, কিন্তু ই টেন্ডারের যে ঘোষণাটা সেটা শুধু সংক্ষিপ্ত একটা ঘোষণায় 6 ইঞ্চির একটা নিউজ হলে তো হবে না। সেটা যে পুরো টেন্ডারের বিষয়টি সেটি পুরোটাই পত্র পত্রিকার মাধ্যমে কিংবা নিউজ পেপারে আসতে পারে। তাতে করে হবে কি যে তাতে একটা স্বচ্ছতা তৈরি হবে, ট্রান্সপারেন্সি তৈরি হবে। আমি একটা ছোট্ট উদাহরণ দিয়ে বুঝাই। এই যে এখন যে কোনো প্রজেক্ট ধরলেই, ধরা যাক একটা 3 বছরের একটা প্রজেক্ট, সেই প্রজেক্টটা 3 বছরে শেষ হয় না, 6 বছরে গিয়ে হয়তো শেষ হয়। 6 বছরে সেটা যে যে বাজেট থাকে, সেই 3 বছরের বাজেট কয়েক গুণ বেড়ে যায়। এখন এই যে কয়েক গুণ বেড়ে যাওয়া, রিশিডিউলিং হওয়া, এটা মানে কি? এটা সিস্টেমেটিক করাপশনের মধ্যে জড়িত আছে। অর্থাৎ আমি ধরেই নিয়েছি যে এটা যেন তেন করে টাইম পাস করে আমি টাইমটাকে এক্সটেন্ড করব এবং সেখানে মূল্যমান কিংবা সেটার যে ব্যয়ভার এটা অনেক গুণ বেড়ে যাবে। যে কোনো প্রজেক্টের ব্যাপারে, বড় ধরনের প্রজেক্টের ব্যাপারে আপনারা খুঁজলেন যে এইটা এখানে 100 ভাগ সত্য কথা, এবং সেখানে দেখা যাবে যে তাহলে এই 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 যে বেড়ে যাচ্ছে, আমরা সম্প্রতি দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী অবজেকশন দিয়েছেন যে কোনো কোনো প্রজেক্টের সময় বাড়লেও সেটার এই বাড়ানো যাবে না, এস্টিমেশন কিংবা বাড়ানো যাবে না, মূল্যমান বাড়ানো যাবে না। তার মানে কি সময় বাড়ালেও ওই মূল্যেই করা সম্ভব, এটা এটা কিন্তু প্রমাণিত হয়েছে। তাহলে এই যে একটা ব্যাড প্র্যাকটিস কিংবা একটা সিস্টেমেটিক করাপশন চালু আছে, এটি কিন্তু ভয়াবহ ব্যাপার এবং জাতির জন্য। যে কারণে আমরা দেখি যে আমাদের যে কোনো কনস্ট্রাকশনের মূল্যমান অন্যান্য যে কোনো দেশের তুলনায় কয়েক গুণ বেশি। এটা কেন হবে? তাহলে এই যে উন্নয়নের নামে যে এক ধরনের দুর্নীতি করার সুযোগটা লিগালাইজড কিংবা ভ্যালিড হয়ে যাচ্ছে, ভ্যালিডিটি পেয়ে যাচ্ছে, এইখানে এই বিষয়গুলো আমার মনে হয় যদি মুদ্রণ মাধ্যম কিংবা পত্রপত্রিকায় যদি এই বিজ্ঞাপনগুলো আসে, তাহলে জনগণ অবহিত হবে, অনেক বেশি এটা নিয়ে জবাবদিহিতার মুখে পড়বে। সেটা একটা বড় ধরনের আমার মনে হয় গণমাধ্যম এই কাজগুলো করতে পারে। জি, নামিল ইসলাম খান, একটা বিষয় জানতে চাই, মানুষের কাছে গণমাধ্যমের বিশ্বাসযোগ্যতার জায়গাতে একটু যদি বলবেন। কারণ আমরা যেটা দেখছি যে কিছু কিছু মানে খুবই, আমি মাথায় অতটা একটু স্পষ্টভাবে বলতে পারবো না, আসলে বিভিন্ন সময় দেখা যায় যে একই খবর এক এক গণমাধ্যমে এক এক রকম আসছে, এবং এখন সোশ্যাল মিডিয়া মাঝে মধ্যে আপনার মূলধারার যে গণমাধ্যম অনেক সময় বলা হয় যে একরকম দ্বন্দ্ব, কিংবা মানুষ অনেক ক্ষেত্রে এই সোশ্যাল মিডিয়াকে গুরুত্ব দিচ্ছে। সেই জায়গায় আপনার চোখে আসলে বিশ্বাসযোগ্যতার জায়গাটা রেজিস্টার্ড গণমাধ্যমের মানুষের কাছে কেমন? প্রথম কথা হচ্ছে যে সোশ্যাল মিডিয়াকে মানুষ বিশ্বাস করে এবং খবরের উৎস হিসেবে তার উপরে আস্থা রাখে, এটা তো জিরো। এটা তো সবাই বলে যারা আস্থা রাখে না, তারা এটা পায়। সুতরাং আমরা আসলে কনসার্ন যে আমাদের প্রিন্ট মিডিয়ারও ক্রেডিবিলিটি, মানুষের আস্থার জায়গাটা অনেক কমেছে। কিন্তু এখনো যা যত সামান্য আস্থা, এটা কিন্তু আছে এই মানে নিউজ মিডিয়ার উপরে। কেন আছে? কারণ তারা জানে যে এই ধরনের একটা মিডিয়া মিনিমাম চেক এন্ড ব্যালেন্সের ভিতর দিয়া যায়, মানে এটা কেউ না কেউ থাকে এডিট করার জন্য, যেটাকে আমরা সাংবাদিকতার ছাত্র হিসেবে বলি গেট কিপিং। এই যে গেট কিপিং প্রসেসটা দিয়ে যায়, এইটা কিন্তু সোশ্যাল মিডিয়া যায় না। সুতরাং এর উপর আস্থা থাকবে। এখন যেটুকু আস্থা আমরা হারিয়েছি, এগুলো কিন্তু দলবাজির জন্য। আমি এখন দেখছি যে নঈম নিজাম আমাদের সাথে যুক্ত হয়েছেন, সুতরাং আমি নঈম নিজাম এগুলি আরো ভালো সাক্ষী আমার চাইতে। কেন? যে আস্থাহীনতা আমাদের মধ্যে কেন এসছে? আস্থাহীনতা এসেছে দলবাজি, মানে একজন সাংবাদিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন, একই সঙ্গে তিনি নিউজ 24 এর চিফ হিসেবে দায়িত্ব পালন করছেন।
জি, জি। আমাদের সঙ্গে এর মধ্যে যোগ দিয়েছেন নঈম নিজাম, সম্পাদক বাংলাদেশ প্রতিদিন। একই সঙ্গে তিনি নিউজ 24 এর সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন। নঈম নিজাম, আপনাকে স্বাগত জানাচ্ছি নিউজ 24 এর নিয়মিত মধ্যরাতের আয়োজনে। জি, আপনি আমরা নঈম নিজাম আপনার কাছে আসছি, আমি আপনারা শেষ করি। কথা বলছিলেন। নাইম শেষ করুন। জি, নাইমুল ইসলাম খান প্লিজ। জি জি জি, থ্যাংক ইউ। আমি যেটা বলছি যে আমাদের এখানে প্রথমত দলবাজি, একটা রাজনৈতিক বিশ্বাস থাকা, একটা রাজনৈতিক বিশ্বাসকে ধারণ করা, আর একটা দলের অপকর্ম লালন এবং ঢেকে রাখার প্রচেষ্টাতে অংশগ্রহণ করা আমাদের ক্রেডিবিলিটি নষ্ট হওয়ার প্রথম কারণ। দ্বিতীয় কারণ হলো যোগ্যতাহীনতা। কিছুক্ষণ আগে বলেছিলাম, এইগুলি আমাকে নঈম নিজামও অনেকবার বলেছে, কি যে আমাদের সাংবাদিকদের মধ্যে একটা অংশ আছে যারা পরিশ্রমটুকু করতে চায় না, সময় দিতে চায় না, জি। খোঁজ খবর করতে চায় না, ক্রস চেক করতে চায় না, ইত্যাদি ইত্যাদি। তো তার মানে কি, তো দেখেন ক্রেডিবিলিটি নষ্ট হওয়ার দায় দায়িত্ব আমাদের নিজের। হয় আমরা দলবাজি করি, নয় আমরা অযোগ্যতার স্বাক্ষর রাখি বা আলসেমি করি, বা আমরা ভালো করে সাংবাদিকতার যে ডিউ প্রসেস, একটা প্রতিবেদন করার আগে যেভাবে যা করতে হয় সেটা আমরা করি না। সুতরাং আমার মনে হয় আমরা যদি সতর্ক হই, আমরা ওই ক্রেডিবিলিটির জায়গাটাকে মানে শুধরাতে পারবো, জি, আমরা কারেকশন করতে পারবো। এই আমরা যে জি, পারি। অনেক ধন্যবাদ নাইমুল ইসলাম খান। আমরা একটু নঈম নিজামের কথা শুনতে চাই। নঈম নিজাম, জি, না ঠিক আছে। জি, নাইমুল ইসলাম খান, আমরা নঈম নিজামকে পেয়েছি। নঈম নিজাম, আমরা একটু জানতে চাই, আমরা কথা বলছিলাম আসলে গণমাধ্যমের সংকট সম্ভাবনা নিয়ে। এর মধ্যে বাংলাদেশের সর্বাধিক প্রচারিত দৈনিক বাংলাদেশ প্রতিদিন একযোগে পদার্পণ করেছে। আমরা একটু জানতে চাই, এই যে এত সংকট, করোনাকালের যে বাস্তবতা গেল, কর্মী ছাঁটাই, অনেকের বেতন হচ্ছে না, অনেক প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, এর মধ্যে বাংলাদেশ প্রতিদিন যে একটানা সফলভাবে একযোগে পদার্পণ করলো, রহস্যটা একটু জানতে চাই। নঈম নিজাম। অনেক ধন্যবাদ। নাইম ইসলাম খান আমার সম্পাদক ছিলেন। নাইম ভাই যে বক্তব্য দিল আমি সেটার সঙ্গে একমত পোষণ করেই বলছি। জি। একটা চ্যালেঞ্জ, একটা জায়গাটুকু আমাদের সবার জন্য একটা এক একটা ধরনের থাকলো। বর্তমান বিশ্ব বাস্তবতা, একদিকে করোনার চ্যালেঞ্জ, একদিকে ইন্টারনেট যুগে প্রযুক্তির বিকাশে আমাদের সামাজিক যোগাযোগ মাধ্যমের চ্যালেঞ্জ, সব ধরনের চ্যালেঞ্জকে মোকাবেলা করে একটা মিডিয়াকে টিকে থাকতে হচ্ছে, বিশেষ করে প্রিন্ট মিডিয়া। প্রিন্ট মিডিয়া একটা, যদিও আমরা অনেকে বলে থাকি প্রিন্ট মিডিয়ার যুগ শেষ হয়ে গেল বা শেষ হচ্ছে, আমি কিন্তু পুরোপুরি তা মনে করি না। আমি মনে করি প্রিন্ট মিডিয়ার যুগ এত সহজে অবসান হবে না। যতই হ্যাঁ সময়গুলো থাকবে, চ্যালেঞ্জগুলো থাকবে, আমরা কতটুকু সেই চ্যালেঞ্জ বাস্তবায়ন করতে পারবো, ধরতে পারবো, সেটার উপর ধরবে। যেমন করোনার প্রথম পার্ট যখন শুরু হলো, সেই সময় আমরা মনে করেছিলাম প্রিন্ট মিডিয়া কি আমরা বন্ধ করে বাড়ি চলে যাব। অনেক দেশে, অনেক ইনক্লুডিং বাংলাদেশেও অনেকে প্রিন্ট মিডিয়া বন্ধ করে দিয়েছিলেন, কিন্তু আমরা তা বন্ধ করে নিই। বন্ধ করলে সেই সময় এই পত্রিকাটিগুলো টিকিয়ে রাখা সম্ভব হতো না। আমরা যখন শুরু করেছিলাম এক ধরনের চ্যালেঞ্জ ছিল, স্পষ্ট করে কথা বলা, সমাজে যা ঘটবে, যে বিষয়গুলো মানুষের সামনে উঠে আসা দরকার, এবং নির্ভীক চিত্তে এবং নিজস্ব দলীয় চিন্তাভাবনা থাকার পরও, সমর্থন থাকার পরও, মুক্তিযুদ্ধের শক্তির প্রতি অঙ্গীকার থাকার পরও কিন্তু ঘটনাগুলো তুলে ধরতে হবে। বাংলাদেশ প্রতিদিন আমরা সেই জায়গাটুকুতে স্পষ্ট অবস্থানে ছিলাম এবং পাঠকদের কাছে খবরগুলো আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমাদের একটা অঙ্গীকার, আমরা শুরুতেই আমি বলেছিলাম যে মুক্তিযুদ্ধের চেতনার প্রতি আমাদের একটা অঙ্গীকার আছে। অবশ্যই বাংলাদেশের সংবিধান, জাতীয় পতাকা, জাতির জনক আমাদের একটা কমিটমেন্টের একটা বড় জায়গা। কিন্তু যদি কেউ অপকর্ম করেন, তিনি যদি সরকারি দলের প্রভাবশালী হন আর যেই খুশি হন না কেন, সেই জায়গাটুকুতে আমরা কখনো ছাড় দেই নেই। আমরা নাইম ভাই যেটা বললেন যে দলবাজির জায়গাটুকু, আমি একমত। এই জায়গাটাকে যদি একজন সংবাদকর্মী তার বলিষ্ঠ ভূমিকাটুকু রাখতে পারে, আমি মনে করি সংবাদপত্র কিংবা কোনো মিডিয়ার জায়গাটুকু আগের মতোই থাকবে, সেই জায়গাটুকু শেষ হতে পারে না। আর আমি আরেকটু বলতে চাই এখানে যে আমরা করোনাকাল যখন শুরু হলো তখন আমরা ভেবেছিলাম যে প্রিন্ট মিডিয়া আমরা কি টিকিয়ে রাখতে পারবো কিনা। আমাদের সেই জায়গাটুকু আমরা কৃতজ্ঞ পাঠকদের কাছে যে আমরা তারা অব্যাহতভাবে আমাদের আগের জায়গাটুকু ফিরে পেয়েছি। বিজ্ঞাপন এখনো পুরোপুরি ফিরে আসেনি, বেসরকারি খাতের বিশেষ করে, কিন্তু তারপরে অন্য অন্য জায়গাতে অনেক মানে এক বছরের মধ্যেই আমরা একটা জায়গা ফিরে পাওয়া। আমরা একজন সংবাদকর্মীকেও করোনাকালে ছাঁটাই করিনি, একজন সংবাদকর্মীকেও আমাদের থেকে দূরত্ব দেয়নি। এই জায়গাটা আমরা চেষ্টা করেছি মাসের বেতনটা মাসে দিয়ে যাওয়ার জন্য। এখানে বসুন্ধরা গ্রুপের কাছে কৃতজ্ঞ, তারা প্রথম যে চ্যালেঞ্জের জায়গাটুকু আমরা পড়েছিলাম, আমাদের সম্মানিত চেয়ারম্যান জনাব আহমেদ আকবর সোবান, ব্যবস্থাপনা পরিচালক সাহেব সোবান আনবির সহ আমাদের বসুন্ধরা গ্রুপ এই জায়গাটা আমাদেরকে সহায়তা করেছিল। এবং এটা একটা বড় জায়গা, যেটা আমি
গোলাম রহমান স্যার অংশগ্রহণ করলেন, তারা অনেক মূল্যবান বক্তব্য রাখলেন, নাইম ভাই অনেক মূল্যবান বক্তব্য রাখলেন। সংবাদপত্র কিংবা মিডিয়ার চ্যালেঞ্জের জায়গাটুকু অতীতও ছিল, বর্তমানেও আছে, আগামীতেও থাকবে, কিন্তু সেটাকে জয় করার চেষ্টা করাটা, সেটাকে টিকে থাকার চেষ্টা করাটা, আমি মনে করি যদি সেটা করা হয়, এখনো একটি একদম নিরপেক্ষ দৈনিকের জায়গা খালি। এই জায়গাটুকুতে আমরা চেষ্টা করি যে আমরা সবাই মিলে যদি এক সম্মিলিত প্রয়াস নিই, যে আমরা মূল কথাগুলো মানুষের কাছে যে কথাগুলো তুলে ধরার দরকার, সেই কথাগুলো যদি আমরা তুলে ধরতে পারি, আমি মনে করি সংবাদপত্র টিকে যাবে, প্রিন্ট মিডিয়া টিকে যাবে। প্রিন্ট ভার্সনের অনেক সংকট থাকার পরও গ্রহণযোগ্যতা, বিশ্বাসযোগ্যতা পাঠকের কাছে অনেক বেশি। এমনকি ইরেজ মিডিয়া, ইলেকট্রনিক মিডিয়া যে জায়গাটুকুতে আছে, এবং ইরেজ মিডিয়ার পরে কিন্তু প্রিন্ট মিডিয়া কখনো ইরেজ হয় না। হ্যাঁ, নাইমবে একটা ভালো কথা বলেছেন, গেটকিপার থাকে এবং গেটকিপারগুলো প্রিন্ট মিডিয়াটা অনেক বেশি থাকে। তারপরেও ভুল ত্রুটির পরও আমি একটা কথা পরিষ্কার বলবো যে আমাদের সংবাদপত্রের যে চ্যালেঞ্জটুকু, বিশ্ব মিডিয়া সংবাদপত্রের যে চ্যালেঞ্জটুকু কোনো বিচ্ছিন্ন কোনো কিছু নয়। অনলাইন একটা ধাপট এখানে এখন সারা দুনিয়াতেই আছে। তা এবং সেই থাকার পরে আমরা যেই জায়গাতে, আমি লন্ডন থেকে, নিউ ইয়র্ক থেকে বাংলাদেশ প্রতিদিন প্রতি সপ্তাহে একবার প্রকাশ করি, এবং লন্ডন নিউ ইয়র্কের আমাদের যে চাহিদাটুকু, সারা বাংলাদেশের একদম মাঠ পর্যায়ের চাহিদাটুকু আমি দেখলাম সমন্বয়ের ক্ষেত্রে দুই রকম একটা ডিমান্ডের ক্ষেত্রে, পাঠকদের রুচির বোধের ক্ষেত্রে পরিবর্তন, এবং সেটুকুর সঙ্গে যদি সমন্বয় করা যায়, আমি মনে করি সেই সমন্বয়টুকু আমরা করার চেষ্টা করেছি। আমি আমার সহকর্মীদের একটা টিম ওয়ার্ক ছিল, আমি সবারই পরামর্শ পেয়েছি, নাইম ভাইদের কাছ থেকে অনেক শেখার সৌভাগ্য হয়েছিল, এবং সেটুকু কাজে লাগিয়ে আজকের আমরা চেষ্টা করছি বাংলাদেশ প্রতিদিনকে ধরে রাখতে, এগিয়ে নিতে। আমি দ্বিতীয়ত আমরা চ্যালেঞ্জগুলোকে বাস্তবায়ন করার চেষ্টা করেছি। এই চ্যালেঞ্জগুলোকে ধরে রেখেও আমরা সকল কিছু মিলিয়ে আমরা আজকের বাংলাদেশ প্রতিদিন আজকের অবস্থানে, এবং আমাদের পাঠকদের কাছে কৃতজ্ঞতা, হকারদের কাছে কৃতজ্ঞতা, সবাইকে নিয়ে আমরা আমাদের এই পথ চলা। একটা বিষয় নিয়ে আমরা আলাপ করছিলাম, আসলে নাইমুল ইসলাম খানের বিষয় নিয়ে বলেছেন যে সংবাদকর্মীরা অনেকেই এখন হাল ছেড়ে দিয়েছেন, প্যাশনে ঘাটতি আছে। আপনার চোখে আসলে সংবাদকর্মীরা কতটা উৎসাহিত বোধ করছেন এখন কাজ করতে? সাংবাদিকতা পেশা হিসেবে কতটা টেকসই হয়েছে বলবেন? আমি শতভাগ একমত নাইমুল ইসলাম খানের সঙ্গে, এক চুলো দ্বিমত পোষণ করছি না। তিনি সঠিকভাবে, মূল সংকটটা এখানেই। আমরা যদি আমাদের জায়গাটুকুতে যেই মানে কিছুদিন আগে একটা জরিপ দেখেছিলাম, সেই জরিপের জায়গাটুকু যদি আমরা হিসাব করে দেখি, আমার কাছে মনে হয় আমাদের সংবাদকর্মীদের দুটি পার্ট। আপনার কাজটুকু করা একজন সংবাদকর্মী নিজের জন্য, তিনি কিন্তু অফিসের জন্য আমি এই সময়টুকু বেশি দেব কেন? তাহলে আপনি পূবালী ব্যাংকের গিয়ে চাকরিটা করার দরকার ছিল। আপনি যদি সংবাদপত্রে আসেন, আপনি যদি মিডিয়াতে কাজ করতে চান, আপনি টেলিভিশন মিডিয়া হোক, প্রিন্ট মিডিয়া হোক, অনলাইন মিডিয়া হোক, এটা 24 আওয়ার্স আপনার একটা সতর্কতার সঙ্গে কাজটুকু করতে হবে। এবং এটা যদি আপনি মনোযোগী হন, আমি মনে করি এখনো সাফল্যের দ্বারটুকু তারুণ্যের জন্য উন্মুক্ত। যদি তারা সেই জায়গাটুকু না নিতে পারেন, তাহলে এই জায়গাটুকু আসবে না। পরিশ্রমের কোনো বিকল্প নাই, এবং পরিশ্রমের কোনো বিকল্প এখন পর্যন্ত আমার জানা মতে তৈরি হয়নি। সকল পেশায় একই ধরনের, মিডিয়াতে একটু বেশি, একটা টেলিভিশন মিডিয়া হোক আর প্রিন্ট মিডিয়া হোক, কিংবা আমাদের অন্য কোনো গণমাধ্যম হোক, গণমাধ্যমের জায়গাটুকুতে যেই অবস্থানটুকু, যেই জায়গা, দায়িত্বশীলতার জায়গাটুকু সবচেয়ে বড় জায়গা, সেলফ রেসপন্সিবিলিটি জায়গাটা সবচেয়ে বড় জায়গা, সেই জায়গাটুকু ধরে রেখে আমি মনে করি আমাদের এখনো, আর দ্বিতীয়ত হলো এখন সমানে সবাই দলীয় রাজনীতির সঙ্গে সম্পৃক্ত হচ্ছেন, সমানে সবাই দলীয় রাজনীতি যোগ দিচ্ছেন। এই দলীয় রাজনীতির জায়গাটুকু আপনি করবেন না আপনি সাংবাদিকতা করতে চান? আপনি বিভিন্ন উপকমিটিতে যোগ দিবেন, না আপনি সংবাদপত্র কিংবা টেলিভিশন মিডিয়ার জন্য আপনার একটা স্বচ্ছতা নিয়ে মানুষের সামনে উপস্থাপন হবেন? সেই জায়গাটুকু যে পর্যন্ত পরিষ্কার হবে না, আমি মনে করি সেটা সংবাদপত্র সাংবাদিকের চ্যালেঞ্জটুকু থাকবে, এবং অস্তিত্ব টিকে রাখা আরো বেশি হুমকিতে পড়বে। এখানেই এত বেশি দলবাজি থাকলে মিডিয়া টিকতে পারে না। আমার মনে হয় নাইম ভাই এবং স্যার একটু এই ব্যাপারটা পরিষ্কার করবেন। আমি বক্তব্য শুনতে চাই। গোলাম রহমান স্যার, আপনার কাছে একটু আসতে চাই। গোলাম রহমান স্যার, কিভাবে আসলে সামনের গণমাধ্যম সংবাদপত্র আসলে টিকে থাকবে, কি করণীয় দেখেন আসলে? আমার মনে হয়, আমি যে কথাটা আগে থেকে বলেছিলাম তার এর ধরেই বলতে চাই যে আধুনিক প্রযুক্তি নতুন ভাবে এই সমাজকে প্রভাবিত করবে, এবং এই প্রভাবকে সব পেশাতেই, সব অকুপেশনেই এটার কম বেশি প্রভাব আছে, এবং সেটাকে সেইভাবে সেই স্পিরিটের সাথে গ্রহণ করতে হবে। এখন আমরা এই একটা ট্রেডিশনাল সোসাইটি, যা নাকি বাংলাদেশ একটা ঐতিহ্যমণ্ডিত একটা সংস্কৃতি সম্পূর্ণ একটা সমাজ, সে কিন্তু এত রাতারাতি সবকিছু পাল্টে ফেলবে না।
আমরা জানি যে বিশ্বে অনেক পত্রিকা বন্ধ হয়ে গেছে, আমরা জানি মুদ্রণ মাধ্যমের এক ধরনের সংকট তৈরি হয়েছে, সেটা বিভিন্ন কারণে। আমরা কিছুটা এর আগে আলোচনা করেছি, নাইম নিজাম কিছু বিষয় আলোচনা করেছেন। বিষয়টা হচ্ছে যে তাহলে আমি একটা নতুন পত্রিকার সাথে জড়িত হলাম কেন? আমার মনে হয় যে বাংলাদেশের মতো 17 কোটি লোকের দেশে মাত্র 20 লক্ষ, আমার হিসেবে একটা রাফ হিসেবে, যে প্রতিদিন হয়তো 20 লক্ষ পত্রিকা ছাপা হয়, তার থেকে যদি গড়পড়তায় 5 জন করে একটা পত্রিকা পড়ে, তাহলে খুব বেশি হলো 1 কোটি লোক পত্রিকা পড়ে। তো তাহলে এই 17 কোটি লোকের মধ্যে 1 কোটি লোক পত্রিকা পড়ে, 16 কোটি তো পড়ে না। তো সুতরাং একটা বিরাট একটা ভ্যাকুয়াম, একটা শূন্যতা আছে, এটা অস্বীকার করা যাবে না। জি, আমরা একেবারে শেষ পর্যায়ে অধ্যাপক ডক্টর গোলাম রহমান, আমরা একটু নাইমুল ইসলাম খান আপনার কাছ থেকে শুনতে চাই একই প্রশ্ন। শেষ করুন স্যার। আমরা ইনফরমেশন সোসাইটি হিসেবে এই সমাজকে গঠন করতে চাই, তাহলে এই সংবাদপত্র গণমাধ্যম তার পাঠককে যেমন ধরে রাখতে হবে, তার মালিকানা, তার দায়িত্বশীলতার সাথে তাকে পালন করতে হবে। তারপরে তারা এখানে যারা কর্মী, যারা সাংবাদিক, যারা এই ইন্ডাস্ট্রির সাথে জড়িত, তাদেরকেও নিবেদিত প্রাণ হয়ে কাজ করতে হবে, যেটা আমরা শুরুতেই বলেছিলাম, যেটা নাইমুল ইসলাম খান বিষয়ে আলোকপাত করেছেন। নাইমুল ইসলাম খান, আমরা একেবারে শেষ পর্যায়ে আসলে এই গণমাধ্যমকে যদি টিকে থাকতে হয়, কি করণীয় আপনার চোখে একটু দেখতে চাই। করণীয় নঈম নিজামের কাছ থেকে শিখেন। নঈম নিজাম আজকে বাংলাদেশের 1 নাম্বার দৈনিকের সম্পাদকের যেই মর্যাদায় আছেন, এটা তাকে অর্জন করতে গত 4 দশক কমপক্ষে কি পরিশ্রম করতে হয়েছে, কি ত্যাগ তিতিক্ষা, তারপরে ব্যক্তিগত সততা, মনুষ্যত্ব। আমি আপনাকে বলি, একটা মানুষ তো মানুষ হইতে হয় প্রথম। নঈম নিজাম সেরকম মানুষ, অসাধারণ বড় মনের মানুষ, পরোপকারী মানুষ। এই সবকিছুই কিন্তু ওই পেশনের সাথে সাথে আমার মনে হয় যে একজন রিপোর্টার হিসেবে বাংলাদেশের কত আনাতে কানাতে উনি গেছেন, নেতা নেত্রীদের সাথে গেছেন, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে গেছেন। এইগুলি তো ওই পরিশ্রম, ওই আনন্দ, ওই দিনরাত খাটাখাটনি, এগুলি তো নঈম নিজামের ব্যাকগ্রাউন্ডে আছে। এখন আপনি যদি নঈম নিজামের আজকের সুখ এবং স্বাচ্ছন্দ্য, কিন্তু সুখ ও স্বাচ্ছন্দ্য কিন্তু নিরবচ্ছিন্ন না, তারও মাথায় টেনশন এই পত্রিকাটাকে ভাইব্রান্ট রাখা, এটা যে কোনো সময় তার সাথে কথা বললে তিনি আসলে কিভাবে ভাইব্রান্ট রাখছেন, কিভাবে 1 নম্বরে একটু শুনতে চাই নঈম নিজাম আপনার কাছে। না, আসলে তো আমি শুরুতেই বলেছিলাম নাঈম ভাইদের কাছে শিখলাম বলে আজকের এই অবস্থান। প্রথমত হলো এই মুহূর্তে মিডিয়ার যে চ্যালেঞ্জের জায়গাটুকু, আমি আমার নিজের অবস্থান থেকেই বলি, সংবাদপত্র হোক, টেলিভিশন হোক, রেডিও হোক, আমি 3টি মাধ্যমের সঙ্গে সরাসরি সম্পৃক্ততা নিয়েই বলছি, প্রত্যেক সংবাদকর্মীকে তার দায়িত্বশীলতার জায়গাটুকু পূরণ করতে হবে। প্রত্যেক সংবাদকর্মীকে তার একটা টার্গেট থাকতে হবে, লক্ষ্য থাকতে হবে, সুনির্দিষ্ট এজেন্ডা থাকতে হবে, আদর্শিক জায়গাটুকু থাকতে হবে। সেটুকু যদি একদম সুনির্দিষ্টভাবে থাকে, আমি মনে করি একটি মিডিয়া তার স্বচ্ছ এবং একটা স্বাভাবিক অবস্থান গণমানুষের মধ্যে একটা জায়গা তৈরি করে নিতে পারে। আমরা বাংলাদেশ প্রতিদিনকে এই জায়গা আনতে আমাদের অনেক ব্যাগ পেতে হয়েছিল, এবং এই জায়গা মানুষের কাছে গ্রহণযোগ্যতা তৈরি করে টিকিয়ে রাখার জন্য মানুষ সকল ধরনের মতামতকে গ্রহণ করতে চায়। মানুষ সব ধরনের একটি মিডিয়ার দায়িত্ব হলো তার সকল মতামত তুলে ধরা। মানুষ মূল্যায়নটা যিনি পাঠক, যিনি দর্শক, তিনি করবেন। আমরা সেই জায়গাটুকু রাখার চেষ্টা করেছি। আর আমার টিম ওয়ার্ক, আমি মনে করি আমার সহকর্মীরা আমাকে অনেক বেশি সহায়তা করেছেন। আমরা আমাদের যে যারা ফিনান্স করছেন, মালিকানার জায়গাটুকুতে আছেন, তাদের অনেক বেশি সহায়তা ছিল, অনেক বেশি দায়িত্বশীলতা ছিল, এবং আমাদের পাশে যখন যেভাবে একটা যেই জায়গাটুকু আমরা চেয়েছিলাম, যেভাবে সমর্থন চেয়েছিলাম, পুরোটা আমরা পেয়েছি বলে আজকের এই সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছি। অনেক ধন্যবাদ। আমরা একেবারেই শেষ পর্যায়ে অনেক ধন্যবাদ জানাতে হচ্ছে অধ্যাপক ডক্টর গোলাম রহমান, নাইমুল ইসলাম খান, নঈম নিজাম, আপনাদের 3 জনকে অসংখ্য ধন্যবাদ এই রাতে আপনাদের মূল্যবান সময় নিউজ 24 এর নিউজ রুম সংলাপে দেওয়ার জন্য। দর্শক, আপনারা যারা আমাদের সঙ্গে ছিলেন, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। নিশ্চয়ই দেখা হবে আগামীকাল একই সময়ে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আশা করি নিউজ 24 এর সঙ্গে থাকবেন।